কেন ভারতীয় মিত্র বাহিনীর জগজিৎ সিং অরোরার কাছে স্বাক্ষর করা হয়েছিল, সেখানে কেন বাংলাদেশের প্রতিনিধি ছিল না, এটি নিয়ে আসলে নানা ধরনের বিতর্ক রয়েছে, নানা ধরনের কথাবার্তা চালু রয়েছে। আসলে আপনি কি বিশ্বাস করেন? সেই চক্রান্তের মাধ্যমে সে পাকিস্তানকে ভাঙতে পেরেছে এবং বাংলাদেশের সৃষ্টি হয়েছে। 3 তারিখে যখন ডিক্লেয়ার করলো তখন অলরেডি বাংলাদেশ দেশ স্বাধীন হয়ে গেছে, খালি এটার অ্যানাউন্সমেন্টটা হয় নাই। জেনেভা কনভেনশনের অধীনে স্বাক্ষর করা সেনাবাহিনীর সামনে যদি তারা সাইন না করতো, তাহলে তো ভারতের পাকিস্তানের 93,000 সৈন্য যুদ্ধবন্দী হিসেবে কোনো ধরনের সহায়তা পেত না। এখানে অনেক বড় খেলা আছে, অনেক বড় খেলা আওয়ামী লীগ তখন থেকে শুরু করেছে। আপনি কি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটি মনে করেন যে 16ই ডিসেম্বর ওই সারেন্ডারের সময় কেন ভারতীয় মিত্র বাহিনীর জগজিৎ সিং অরোরার কাছে স্বাক্ষর করা হয়েছিল, সেখানে কেন বাংলাদেশের প্রতিনিধি ছিল না, এটি নিয়ে আসলে নানা ধরনের বিতর্ক রয়েছে, নানা ধরনের কথাবার্তা চালু রয়েছে। আসলে আপনি কি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি ভারত একটা চক্রান্ত করেছে 71-এ। সেই চক্রান্তের মাধ্যমে সে পাকিস্তানকে ভাঙতে পেরেছে এবং বাংলাদেশের সৃষ্টি হয়েছে। কিন্তু বাংলাদেশ সৃষ্টি হওয়াটা আমাদের বাংলাদেশীদের জন্য একটা বিরাট একটা জিনিস। আমরা আমাদের স্বাধীন দেশ পেয়েছি, কিন্তু এখানে বলে রাখতে হবে যে তারা আমাদেরকে স্বাধীন করে দেয় নাই। আমরা যুদ্ধ করে, আমার আপন বড় ভাই, হ্যাঁ, লেফটেন্যান্ট আশফাকুস সামাদ বীরুত্তম, শহীদ লেফটেন্যান্ট সামাদ, সে 22শে নভেম্বর পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে বেশিরভাগের গুলি মাথায় নিয়ে সে শাহাদাত বরণ করেছে। এরকম ঘরে ঘরে হাজার হাজার মুক্তিযোদ্ধারা আত্মত্যাগ করেছে। সেই যুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। আমরা ইন্ডিয়া 3 তারিখে যখন ডিক্লেয়ার করলো তখন অলরেডি বাংলাদেশ দেশ স্বাধীন হয়ে গেছে, খালি এটার অ্যানাউন্সমেন্টটা হয় নাই। তারা একটা চষা খেতে প্যারাট্রুপার নামিয়ে দিয়েছে এবং ল্যান্ড ফোর্সের বাংলাদেশ আর্মির সাথে তারা অগ্রসর হয়ে 16ই ডিসেম্বর পালন করেছে। তাদের কোনো কন্ট্রিবিউশন, যুদ্ধের কোন কন্ট্রিবিউশন তাদের নাই, তারা দেশ স্বাধীন করে দেয় নাই। এবং তারা যে সমস্ত জিনিস করেছে তারপরে 16ই ডিসেম্বর থেকে আরম্ভ করে, হ্যাঁ, সেই সারেন্ডার ট্রিটিতে কোনো এটি খুবই ইতিহাস বিকৃতির মতো কথা যে ভারতের কোনো কন্ট্রিবিউশন নেই, অথচ কেমন করে তানভীর সাহেব আপনি কেমন করে বলছেন? আপনি যদি ভারত বাংলাদেশের ওদের হেডকোয়ার্টারে স্বাধীনতা যুদ্ধে, আমাকে একটু বলতে দিন, আমি যদি এটা না বলি এটা আমার অন্যায় হবে। ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মিত্র বাহিনীর হিসেবে একসাথে যুদ্ধ করেছে। বাংলাদেশের 16ই ডিসেম্বরে মিত্র বাহিনীর উপস্থিতি ছিল না। এমএজি ওসমানীকে একটা হেলিকপ্টারে, এমএজি ওসমানীকে যাতে উনি না থাকতে পারেন ওখানে, হ্যাঁ, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে একটা বিরাট একটা গন্ডগোল হচ্ছে সিলেটে, তুমি সিলেটের লোক, তুমি ওদিকে যাও, তোমাকে এক্ষুনি যাও, তুমি ওটা সেরে তারপরে তুমি আসো জয়েন করতে। উনি হেলিকপ্টার নিয়ে গেলেন, একটা প্লেন ওই আসাম থেকে এসে ওটার মধ্যে গুলি করে, তারপরে তার এই বিয়েতে ওই ফুয়েল ট্যাঙ্কে ফুটা হয়ে যায় এবং তারা ল্যান্ড করতে পারে এবং জীবন বাঁচায়। সেই প্লেনে, সেই হেলিকপ্টারে শেখ কামাল নিজে ছিল এবং ডক্টর জাফরুল্লাহ ছিলেন। ডক্টর জাফরুল্লাহ যতদিন বেঁচে ছিলেন ওরা অনেক জায়গায় এই কথা বলে গেছেন এবং লিখে গেছেন। হ্যাঁ, তাকে সরিয়ে দেওয়া হয়েছে সো দ্যাট এই মিত্র বাহিনী বলে কেউ জানি এই ইন্ডিয়া পাকিস্তানের সারেন্ডারের মাধ্যমে পাকিস্তান যে সারেন্ডার করে ইন্ডিয়া, আপনি কি সারেন্ডার ডকুমেন্টটি দেখেছেন? আপনি কি সারেন্ডার ডকুমেন্টটি দেখেছেন? হ্যাঁ, সারেন্ডার ডকুমেন্ট আমার সামনেই আছে। ওখানে কি লেখা আছে সারেন্ডার ডকুমেন্টে? হ্যাঁ, সারেন্ডার ডকুমেন্টে জেনারেল অফ অরোরার যে স্বাক্ষর করেছেন, নিয়াজি এবং অরোরা দুজনই স্বাক্ষর করেছেন। এই সারেন্ডার ডকুমেন্টের কি লেখা? তিনি কি ভারতের প্রতিনিধি নাকি তিনি জয়েন্ট ফোর্সের প্রতিনিধি? আপনি একটু পড়ে শোনাবেন আমাদেরকে? হ্যাঁ, পাকিস্তান Eastern Command agreed to surrender all Pakistan armed forces in Bangladesh to Lieutenant General Jagdeep Singh Arora, General Officer Commanding in Chief of Indian and Bangladesh forces in the Eastern Theater. This surrender includes all Pakistan land and air and naval forces and all paramilitary forces and civil armed forces. এখানে আসে, চলে আসে সব ওই রাজাকার, আল বদর, আল শামস এবং তাদের গুন্ডারা 71-এর। These forces will lay down their arms and surrender at the places where they currently located. জি,
জি আপনি বারবার দাবি বলেন। করছেন ভারতের কাছে পাকিস্তান সারেন্ডার করেছে, কিন্তু জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ফোর্স ইন দ্য ইস্টার্ন থিয়েটার, তিনি বাংলাদেশ এবং ভারতের যে যৌথ বাহিনীর ছিল, যে যাদের নেতৃত্বে বাংলাদেশের যুদ্ধ হয়েছে, তিনি সেটার প্রতিনিধি হিসেবে স্বাক্ষর করেছেন। আচ্ছা সেখানে লেখা আছে আচ্ছা স্পষ্ট। তানভীর সাহেব আমি আপনাকে একটা প্রশ্ন করি, সিম্পল একটা প্রশ্ন করি আমি। এখানে যে না, বলছে প্রশ্নটা আগে এটা আমি শেষ যে করি। ওখানে তো লেখা আছে আচ্ছা যে বলেন। ইন্ডিয়া এন্ড বাংলাদেশ জয়েন্ট ফোর্স। তো এখানে ওকে ভারত কোথা থেকে ওকে স্বাক্ষর করলো? আচ্ছা, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন এখন। এখন জি একটা বলুন। প্রশ্নের উত্তর দেন। এটা তো মিত্র বাহিনী ছিলাম আমরা, হ্যাঁ? জি ইন্ডিয়ার বাংলাদেশের আর্মি মিলে যুদ্ধটা করেছে জি এবং পাকিস্তান সারেন্ডার করছে। আপনি আমাকে এই 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 সারেন্ডার ট্রিটিতে আপনি এই থার্ড ফোর্সের সিগনেচারটা কোথায়? ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়ার কাছে সারেন্ডার করছে, নিয়াজি সারেন্ডার করছে অরোরার কাছে। এখানে কি কোনো বাংলাদেশের এক্সিস্টেন্স আছে? লেখাই তো আছে এখানে নাই। স্পষ্ট, আপনি দেখতে পাচ্ছেন। আমি তো দেখাচ্ছি না স্ক্রিনে, না আপনি দেখুন তো স্ক্রিনে। এখানে জেনারেল লেখা থাকতে অফিসার পারে, আমি তো কমান্ডিং ইন পড়ছি। চিফ ইন্ডিয়া এন্ড বাংলাদেশ ফোর্স ইন দ্য ইস্টার্ন থিয়েটার, অর্থাৎ ইন্ডিয়া এবং বাংলাদেশের যৌথ ফোর্সের কাছে তিনি সারেন্ডার করেছেন। এটা পরিষ্কার লেখা আছে সারেন্ডার ডকুমেন্টে। ওই ওই ভাষার মধ্যে একটা লাইন আছে, কিন্তু আমরা যে 9টা মাস আমরা যুদ্ধ করলাম, এই বাংলাদেশ গভর্নমেন্ট যেটা ফর্ম হলো এবং যেটার কমান্ডার ইন চিফ ছিলেন, আর্মি চিফ ছিলেন এই আমাদের এমএজি ওসমানী সাহেব, জেনারেল ওসমানী সাহেব, হ্যাঁ, অথবা অথবা ওই ইয়ে নজরুল সাহেব অথবা তাজউদ্দিন সাহেব, কারো কি কোনো এখানে এই সারেন্ডার ট্রিটির মধ্যে আছে? ওনার থাকতে হবে কথা সেই নাই, কারণ জন্যই তারা আজকে দুই তারা দুই তারা দুই আজকে দেশের কমান্ডিং অফিসারের লিড করছিলেন জগজিৎ সিং অরোরা। এবং আরো এখানে দুটি প্রশ্ন আছে, সব সময় বলা হয় ভারত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ছিল তখন, এবং পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশের উপর যে পরিমাণের গণহত্যা চালিয়েছে, অত্যাচার করেছে, বাংলাদেশ তো তখন মাত্র স্বাধীন একটি দেশ, তো সেখানে পাকিস্তানের 93,000 সৈন্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাংলাদেশেরও 30,000-এর মতো সৈন্য পাকিস্তানে গ্রেপ্তার অবস্থায় আছে, এবং বাংলাদেশের নতুন অভ্যুদয় ঘটা নতুন দেশটির নেতা এখনো পাকিস্তানের কারাগারে বন্দী। তো যদি তারা এই যৌথ কমান্ডার ইন চিফের সাথে যদি স্বাক্ষরটি না করে, তো যুদ্ধবন্দী হিসেবে পাকিস্তানিরা তো সহায়তাগুলো পেত না। তারা তো জেনেভা কনভেনশনের স্বাক্ষর করেনি। বাংলাদেশ তো তখন জেনেভা কনভেনশনের নিয়ম মানতে বাধ্য না তখনও, কারণ বাংলাদেশ তো স্বাধীন হলো মাত্র ওই দিন। তো ভারত তো জেনেভা কনভেনশনের অধীনে, তো জেনেভা কনভেনশনের অধীনে স্বাক্ষর করা সেনাবাহিনীর সামনে যদি তারা সাইন না করতো, তাহলে তো ভারতের পাকিস্তানের 93,000 সৈন্য যুদ্ধবন্দী হিসেবে কোনো ধরনের সহায়তা পেত না আন্ডার দ্য জেনেভা কনভেনশন। আপনি মুক্তিযুদ্ধ হিসেবে তো এগুলো জানা কথা। এগুলো জানি আমি, এগুলো জানি, এগুলো তো কিন্তু বলছেন না। এখানেও অনেক বড় এখানে অনেক বড় খেলা আছে, অনেক বড় খেলা আওয়ামী লীগ তখন থেকে শুরু করেছে, হ্যাঁ, যে আমাদের মা বোনদের যে রেপ করলো, আমার বাবাকে যে টর্চার করলো, হ্যাঁ, ক্যাপ্টেন ক্যাপ্টেন সাজ্জাদ, হ্যাঁ, আমার বাবাকে টর্চার করলো, সেটার তো আমি কোনো শাস্তি আমি তাকে দিতে পারলাম না। প্রথমে বললো যে হ্যাঁ এই 90,000-এর মধ্যে থেকে, হ্যাঁ, যে কয়েক হাজার যারা রেপ করেছে, আগুন দিয়েছে, মেরেছে, তাদেরকে রাখা হবে। তাদেরকে ওটা কমিয়ে পরে আবার বললো 3,000 থেকে বললো 300, তারপরে একজন কেউ রাখলো না, সবাইকে তারা দিয়ে দিল, সেটি তো দিয়ে ক্ষমা করে মানে দিল। যুদ্ধের শেখ 16ই মুজিবুর রহমান ডিসেম্বর ক্ষমা পরবর্তী করবার কে? ঘটনা। শেখ মুজিবুর রহমান আমার বাবার হত্যাকারীকে, টর্চারকারীকে ক্ষমা করবার কে? না, সে যে সেটি তো ক্ষমা করে দিল। সেটি নিয়ে তো অবশ্যই বিতর্ক হতে পারে। রাজনৈতিক নেতৃত্বের ভুল ত্রুটি নিয়ে সমালোচনা এবং গবেষণার বিষয় রয়েছে। কিন্তু পাকিস্তান সেনাবাহিনী তো একটি নতুন স্বাধীনের দেশের কারোর কাছে সাইন করবে নতুন না। দেশ কিন্তু আমরা স্বাধীন দেশ, তো স্বাধীন হয়ে গেছি তো আমরা না, আপনাকে তো অলরেডি। জেনেভা সাইন করি কনভেনশন বা না করি, অনুযায়ী আপনি উই তো জাতিসংঘের অটোমেটিক্যালি সদস্য ফল। পদ পাননি, আপনাকে কোনো দেশ স্বীকৃতি দেয়নি, আপনি আপনার বাহিনী জেনেভা না 3 তারিখে, কনভেনশনের আন্ডারে না। 3 তারিখে না 5 একটি তারিখে যুদ্ধ শেষ হলে ইন্ডিয়া অলরেডি যুদ্ধবন্দীদেরকে দিয়ে দিয়েছে। যুদ্ধবন্দীদেরকে সম্মান দিয়ে তাদেরকে
সেই দায়িত্বটি নেয়ার জন্য বাংলাদেশ তখন প্রস্তুত ছিল না। জেনেভা কনভেনশনের তো বাংলাদেশ চুক্তি স্বাক্ষর করেনি তখনও। ভারত তখন এই সুবিধাগুলো পাকিস্তানি সেনাদেরকে, বন্দীদেরকে দিতে পারবে বলে নিশ্চয়তা পাওয়ার পরই জগজিৎ সিং আরোরার কাছেই স্বাক্ষর করেছিল নিয়াজি।